পুরো বিশ্ব যখন করোনা প্যান্ডামিকের কারণে থমকে গেছে, সেখানে অনলাইন কার্যক্রমই যেন একমাত্র পন্থা। এই প্যান্ডামিকের সময় আমরা যে যার অবস্থান থেকে আমাদের পাশের মানুষগুলোকে হেল্প করার চেষ্টা করব, নিজের এবং পরিবারের সদস্যের খেয়াল রাখবো। আশা রাখছি খুব শীঘ্রই পৃথিবী সুস্থ এবং স্বাভাবিক হয়ে উঠবে। আমাদের আজকের ওয়েবিনারের বিষয়বস্তু কনসেপ্ট অফ কোয়ালিটি ইন এডুকেশন। আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় ডক্টর এম আর কবির স্যার, প্রো ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এবং প্রেসিডেন্ট অফ বিএসসি জোন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং সেই সাথে স্যারকে অনুরোধ করছি আপনার সেশনটি শুরু করার জন্য। ধন্যবাদ স্যার। Thank you for introducing me. Except one small mistake, I'm not a pro vice chancellor, I'm formal pro vice chancellor of the University of Asia Pacific. বর্তমানে আমি প্রফেসর হিসেবে আছি, কাজেই that's the প্রাক্তন পোস্ট। তার চেয়ে বড় পরিচয়, I feel proud that I'm a teacher. আমি একজন শিক্ষক এবং সেই সাথে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের দায়িত্বে আপনারা আমাকে নিয়োজিত করেছেন। এই হলো আমার পরিচয়। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, দ্য কনসেপ্ট অফ কোয়ালিটি ইন এডুকেশন। আমি আশা করব যে আজকে আমাদের শ্রোতা যারা আমাকে শুনছেন বা শুনবেন, প্রত্যেকেই শিক্ষকতার সাথে জড়িত আছেন, অথবা অফিসে যে রোল সেটা শিক্ষকতার মতোই বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন এই অনলাইন সিচুয়েশনে আমাদের বিভিন্ন রকমের সমস্যা, সেটা আমি আলোচনা করব। আমার এই আলোচনার মধ্যে দুটো অংশ খুব ব্রডলি আছে। একটা হলো যে আইডিয়ালিস্টিক ওয়ে, আমরা যখন প্যান্ডেমিক ছিল না বা যখন থাকবে না তখনকার একটা পার্ট, আর একটা হলো অনলাইন এডুকেশনে আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি, সেগুলো আমরা কিভাবে সলভ করব সেটা নিয়ে আলোচনা করব। আগেই বলি, আমি কোনো মানে সলিউশন ভিত্তিক কোনো জিনিস দিতে দিব না এবং দেওয়ার ক্ষমতাও আমার নাই, কারণ প্রতিটা জিনিসই নতুন অভিজ্ঞতার হচ্ছে, আমাদের বিভিন্ন সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি। সেই জন্য আমার কাছ থেকে সেটা আশা করেন না যে আজকে আমি বিশাল একটা কিছু সলিউশন দিব। তবে সবকিছু এই স্লাইডটা দিয়ে আমি সব সময় আমার যত লেকচার অতীতে আপনারা দেখেছেন, আমি অলওয়েজ আই স্টার্ট উইথ দিস স্লাইড, সেট ইউর অবজেক্টিভ। এখন আমি বলবো যে আজকে আমরা এই লেকচারে আসছি, ইউ হ্যাভ টু সেট ইউর অবজেক্টিভ। কি কি চাচ্ছেন, কি চাই, কি ধরনের আপনার প্রফেশনাল পাথ হওয়া উচিত, কোথায় আপনার টার্গেট, ওয়্যার ইজ ইউর ডেস্টিনেশন, এগুলো একদম পিন পয়েন্ট ভাবে জানা দরকার। কারণটা হলো যে স্বপ্নটা না দেখলে কখনোই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো সেই জন্য আমি সবসময় বলি যে সেট ইউর অবজেক্টিভ ফার্স্ট, এবং সেই পথটা স্বপ্ন দেখতে যত সহজ, বাস্তবে সেটা সহজ হয় না। সেটা আমি সবসময় এই দুটো ছবি দিয়ে আমি আমার যে কোনো ধরনের লেকচার আরম্ভ করি। তো কাজেই এটা হলো সেই পথ, ওই একই ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওই সাইকেল দিয়েই আপনি রওনা যাত্রা আরম্ভ করেছেন, কিন্তু পথটা ওই আগের স্লাইডের মতো অত মসৃণ না। পথটা আসলে বাস্তবে রিয়ালিটিতে অনেক কষ্ট এবং অনেক হার্ডেলস আসবে, অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। একবার ইউ উইল বি ফলিং, একবার আপওয়ার্ড, একবার falling word. All this journey is a part of normal life. এতে কোনো অ্যাবনর্মালিটি নাই, এটাই হলো লাইফ। যে কখনো আমার লাইফ ইজি হবে, কখনো আমি ডিফিকাল্টিজ এর মধ্যে থাকবো, and up and down দিয়ে আমার লাইফ চলবে। So this is the real path or reality, এটাই। এখন আমরা আসি যে টিচার, it's very important, আমরা প্রত্যেকেই এখানে টিচার, এবং সেই টিচারের গুণাবলী is very important when we talk about the quality in education. এখন সেই ব্যক্তিটাকে আমি এখানে হাইলাইট করার চেষ্টা করছি,
ডোন্ট গেট মি রং যে এই গুণাবলীগুলি হলেই যে আপনি একজন কোয়ালিটি টিচার হয়ে যাবেন তাও যেমন সত্য না, আর এটা না হলেও যে আপনি কোয়ালিটি সম্পর্কে টিচার না সেটাও সত্য না। এটা হলো আমার মতামত, আমি যেভাবে দেখি সেভাবে এটা সাজানো। You can arrange yourself in a much better way. কাজেই সেই দিক থেকে আমি বলবো এটা জাস্ট একটা গাইডলাইন। আমি মনে করি একটা শিক্ষকের বেসিক জিনিসের দরকার is নলেজ। First of all, he must have the proper knowledge. যে সাবজেক্ট আমি পড়াচ্ছি তার অ্যাডিকুয়েট নলেজটা যেন আমার থাকে, এবং সেই নলেজের প্রেক্ষিতে ইভেন আমার যেন প্রিপারেশনটা থাকে। প্রিপারেশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। আমি আজকে 40 বছরের উপরে শিক্ষকতা এবং আমার অন্যান্য প্রশাসনিক বা ফিল্ডে কাজ করছি, কিন্তু আজও যদিও যে সাবজেক্ট আমি 30 বছর ধরে পড়াচ্ছি, আমি যদি সময় করতে নাও পারি, অন্তত বাসা থেকে গাড়িতে করে যখন বিশ্ববিদ্যালয়ে যাই, গাড়িতে বসে বসে আই মেক আপ মাই মাইন্ড যে আমি আজকে কি পড়াবো। আই মাস্ট হ্যাভ দ্যাট প্ল্যান, এবং কোনো নতুন কোনো তথ্য আছে কিনা যেটা আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করব। তো সেটার জন্য ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ। আনলেস ইউ প্রিপেয়ার যে আজকের লেকচারে আমি কতটুকু কভার করব, এবং আমার পুরো সেমিস্টারটাকে আমি কিভাবে ভাগ করব, এবং কখন কোনটার উপর ইম্পর্টেন্স দিব, দ্যাট প্রিপারেশন ইজ ম্যান্ডেটরি। আদারওয়াইজ আপনি যত নলেজেবল লোকই হন না কেন, আপনি ভালো লেকচার বা ভালো টিচার হতে পারবেন না। দ্য কোহেরেন্সটা হলো লজিক্যাল কনসিকুয়েন্স। আপনি নিজেকে লজিক্যালি ইউ হ্যাভ টু প্রগ্রেস, আর রেশনাল ওয়ে ইউ হ্যাভ টু প্রগ্রেস। এই যে কোনো একটা জিনিস আপনি স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন, কেন পড়াচ্ছেন, এই লজিক গুলো আপনাকে এক্সপ্লেইন করতে হবে, এন্ড ইউ হ্যাভ টু বি দ্যাট কাইন্ড অফ পারসন যিনি কনভিন্স করেন স্টুডেন্টকে আপনার সাবজেক্টটা পড়ার জন্য, এন্ড দেন ইউ এনগেজ ইয়োরসেলফ। আমরা এই শব্দটার সাথে অনেকেই বুঝি, কিন্তু আসলে আমরা কি করি আমি জানি না। বেশিরভাগ টিচারদেরকে আনফরচুনেটলি হলো, আমি এই জন্য অথরিটি নিয়ে বলি কারণ আমি নিজে একজন শিক্ষক, আমি নিজে ক্রিটিসাইজ করি। আমরা অনেকেই চাকরির মতো জিনিসটা করি, আজকে কি পড়াতে হবে সেটা কোন রকমের বই থেকে নিজে বুঝে নিজেকে বুঝায় যে আমি বুঝি কিনা, এই প্রিপারেশন নিয়ে ক্লাসে যাই। বেশিরভাগ টিচাররা একবার চিন্তা করতে হবে যে আপনি যাকে পড়াতে যাচ্ছেন সেই ছেলেটা আপনার কথা বুঝবে কিনা, সেইটা বুঝতেছেন কিনা। So you have to be prepared yourself so that your student understand what you are saying, not that you understand the subject. কিন্তু এখানে আমাদের অনেক জায়গায় এই গরমিলটা রয়ে গেছে অ্যাজ এ টিচার। আমরা প্রায় প্রিপারেশনটা নেই আমাকে বোঝানোর জন্য যে আমি অঙ্কটাকে সলভ করতে পারি কিনা, আমি থিওরিটাকে বুঝেছি কিনা, সবই আমি। কিন্তু আমার তো অনেক স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমি তো খুব কুইকলি বুঝে গেছি। কিন্তু এই বুঝানোতে আমার স্টুডেন্ট যে নাকি একটা স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট, সে তো তার ব্যাকগ্রাউন্ড আর আমার ব্যাকগ্রাউন্ড এক না। আমি বুঝলে হবে না, তাকে বোঝাতে হলে কি দরকার সেটার প্রিপারেশন আমাকে নিতে হবে। And ওইটা নিতে গেলে you have to be engaged in the process. Entire সাবজেক্টের সাথে আপনাকে এনগেজ করতে হবে। And then is composer. You have to compose yourself. আপনি কনসিস্টেন্টলি এবং স্টেডিলি আপনাকে পড়াতে হবে, সেই কম্পোজিশন সেই কম্পোজারটা আপনার থাকতে হবে। আদারওয়াইজ you cannot proceed with your knowledge, preparation, coherence and engagement. And next is a presence of mind. এটা খুবই প্রয়োজন আমাদের টিচারদের জন্য। যে কোনো প্রশ্ন যে কোনো স্টুডেন্ট জিজ্ঞাসা করতে পারে, তার মানে এটা না যে আমি নার্ভাস হয়ে যাব, আমি ওইখানে পারবো না। উই আর হিউম্যান বিইং, এটা সত্য কথা। টিচারদের জন্য আমি বলি ফিল কমফোর্টেবল। স্টুডেন্ট কোশ্চেন করলে আপনার পারতেই হবে এমন বিশ্বাস ধারণা থাকাটা ঠিক না। আমি যদি না পারি, দ্যাট হোয়াট আই শুড ডু, তাদের সামনে কোনো ধরনের হাইড না করে ইউ হ্যাভ টু কনফেস যে আমি এই প্রশ্নের উত্তর জানি না, আগামী ক্লাসে আমি পড়ে এসে তোমাদেরকে বুঝাই দিব। বাট ডোন্ট ট্রাই টু গিভ এ রং আনসার অর প্রিটেন্ড দ্যাট ইউ নো বাট ইউ আর নট আনসারিং। এই ধরনের জিনিস যেন না থাকে। এবং সেই সাথে ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ ইউর বডি ল্যাঙ্গুয়েজ। ইউর বডি ল্যাঙ্গুয়েজ মাস্ট শো দ্যাট ইউ আর কনফিডেন্ট, ইউ নো হোয়াট ইউ আর সেইং, you are all positive thinking is coming out from your body language. It's very important. এই যে একটা শিক্ষককে আমি ছবিটা চুজ করেছি, তার হাতটা উপরে, পেনটা এখানে, বইটা খাতা, it is all body language. এতে বোঝা যায় how serious he is. তো এই মেসেজটা
স্টুডেন্টকে দিতে হবে থ্রু ইউর বডি ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইউ মিন ইট, you are doing the real business, serious business, and they must cooperate with you, and they must appreciate what you are saying, or they should realize that what the teacher is doing is not for himself but for the student. ছাত্রদের কল্যাণে উনি কাজ করছেন, এই ফিলিংসটা তাদের মধ্যে আসতে হবে। and then the voice clarity, এই জিনিসটা তো আমার অনেক অভিজ্ঞতা আছে। আমাদের মধ্যে অনেকেই আমরা যখন অন ক্যাম্পাস টিচিং করি, আমরা হোয়াইট বোর্ডের দিকে তাকায় কথা বলি, ভয়েসটা শোনাও যায় না, এমনও টিচার আছে, বাট দে আর হ্যাভিং এক্সেলেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কিন্তু টিচিং ইজ সামওয়াট ডিফারেন্ট। ইউ হ্যাভ টু গো বিয়ন্ড ইয়োর একাডেমিক স্ট্রং ব্যাকগ্রাউন্ড। ভয়েস ক্লারিটি এমন হতে হবে, ইভেন যদি আমি স্টুডেন্টদের দিকে তাকিয়েও কথা বলি, ইউ মাস্ট এনশিওর দ্যাট ইয়োর ভয়েস রিচ আপ টু দি লাস্ট বেঞ্চ অফ ইয়োর ক্লাস। একদম লাস্ট বেঞ্চে যে ছেলেটা বা মেয়েটা বসে আছে, সে যেন তোমার ভয়েসটা, আপনার ভয়েসটা যেন ক্লিয়ারলি শুনতে পায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ভয়েস ক্লারিটি হেল্পস ইউ টু কন্ট্রোল দ্য এন্টায়ার ক্লাস। ক্লাসটাকে আপনার কন্ট্রোলের জন্য ভয়েস ক্লারিটি ইজ দরকার। সো দিজ আর দি কম্পোনেন্টস। আমি মনে করি এটা কোনো ইউনিভার্সাল কোনো স্ট্যান্ডার্ড না, ইউনিভার্সাল কোনো রুলস না যে টিচার হতে গেলে এগুলো লাগবে। এটা আমার লাইফ স্প্যানে যেটা আমি মনে করেছি যে এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস। এখন নেক্সট প্রশ্ন হলো, so now do you think you have all of them? এখন এই যতগুলো কোয়ালিটির কথা বললাম, আপনারা নিজেকেই প্রশ্ন করেন, আপনাদের মধ্যে কি এই গুণাবলীগুলো আছে কিনা, প্রত্যেকটা জিনিস আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে ইজ ফাইন, অ্যাবসলিউটলি ইউ আর রাইট, বাট যদি না থাকে, don't you think that we all have something to learn to be like this? তাহলে তো প্রশ্ন আসবে, তাহলে কি আপনি মনে করেন যে না, আমরা একটা কিছু শিখি যাতে করে এই গুণাবলীগুলো আমার থাকে as a teacher? And thirdly, don't you feel that others' experience can be of some use to us? কারণ সবসময় দলগত শিক্ষাটা খুব প্রয়োজন। আমার কাছে যে গুণাবলীটা নাই, যে শিক্ষকটা খুবই পপুলার among the student, তার সাথে একটু কথা বলি না, দেখি না উনি আমাকে কিছু দেন কিনা, তো এটার প্রয়োজনটা ফিল করতে হবে। সো এই তিনটা জিনিস আমাকে প্রশ্ন করে আমি যদি মনে করি যে ইয়েস আই নিড দিস কোয়ালিটিস, তাহলে আমার এই লেকচারটা শুনে আপনার কাজে লাগবে। আদারওয়াইজ আপনি যদি মনে করেন ইয়েস আই হ্যাভ অল দিস কোয়ালিটি, আই ডোন্ট নিড, তাহলে আসলেই আপনার দরকার নেই, আপনি শুধু সময় আমার সাথে দিচ্ছেন। কিন্তু নতুন কিছু শিখতে হলে এই প্রশ্নটা দেখেন কোথায় আপনার প্রয়োজন আছে, কোন পয়েন্টে আপনার জিনিসগুলো দরকার। সো এটা হলো আমার বেসিক। এখানে একটা জিনিস আছে যেটা ডক্টর এপিজে আবুল কালামের উদ্ধৃতি। উনি you know him very well. He was Indian president, ex-president, and what he says, if you salute your duty, you need not salute anyone, but if you pollute your duty, you have to salute everybody. কথাটার অর্থটা হলো যে আমি যদি আমার কাজকে সততার সাথে করি, তাহলে কাউকে আমার এটার জন্য স্যালুট করতে হবে না। আমার চাকরি এমনি থাকবে, প্রিন্সিপাল বলেন, ভাইস চ্যান্সেলর বলেন, তারা আপনাকে ডেকে নিয়ে যাবে, ইউ কাম এন্ড টিচ আওয়ার স্টুডেন্ট। কিন্তু যদি আপনি আপনার প্রফেশনটাকে পলিউট করে ফেলেন, সততার সাথে ক্লাসগুলো না নেন, ওই যে গুণাবলীগুলোর অধিকারী না হন, তাহলে ইউ হ্যাভ টু স্যালুট এভরিবডি। সবাইকে আপনাকে তখন ওই সালাম দিয়ে দিয়ে চলতে হবে, তাকে প্লিজ করে চলতে হবে, অনেক কিছু করতে হবে আপনার চাকরি বাঁচা রাখতে। এই জন্য ওনার উক্তিটা নিয়ে আসলাম যে আমরা টিচাররা মাস্ট অ্যাক্ট অ্যাজ এ রোল মডেল। স্টুডেন্টদের কাছে আমাদেরকে রোল মডেল হিসেবে কাজ করতে হবে। Now, what do you mean by education? Education is a form of learning in which the knowledge, skills, and habits of a group of people are transferred from one generation to the next through teaching. যেটা আমি গত পরশু লেকচারে এটা বলেছি যে এডুকেশন একটা ফর্মাল একটা ডেফিনিশন আছে, যেটা আপনারা সবাই জানেন। আমরা কেন ছাত্রদেরকে পড়াচ্ছি মানে হলো আমরা নলেজ ট্রান্সফার করছি, আমরা যে স্কিলগুলো ডেভেলপ করেছি, স্কিলগুলো অ্যাকোয়ার করেছি, সেগুলো আমরা ট্রান্সফার করছি, এবং আমাদের কালচারাল ভ্যালুস গুলো ট্রান্সফার করছি। এই সবকিছু মিলেই এটাকে বলা হয় এডুকেশন।
এবং কেন এই এডুকেশন? স্টুডেন্টরা কি অ্যাচিভ করে? টু অ্যাচিভ দি আলটিমেট ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট অ্যাজ এ হোলিস্টিক হিউম্যান বিং। তার মানে ছাত্রদের জন্য যে বেনিফিটটা আসে সেটা হলো ছাত্র একজন টোটাল কোয়ালিটি পার্সন হিসাবে আসে, সেটা ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল, ইন অল অ্যাসপেক্ট একটা হোলিস্টিক হিউম্যান বিং তৈরি হয়। এইটাই হলো ছাত্রদের বেনিফিট। আর ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ফ্যামিলি বেনিফিট। আমার ফ্যামিলিতে আমি কেন আমার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি ফর এডুকেশন? কারণ উই ওয়ান্ট টু ক্রিয়েট গুড ফ্যামিলি মেম্বার। আমি আমার ফ্যামিলির মধ্যে একজন ভালো ফ্যামিলি মেম্বার তৈরি করতে চাই, টু আপলিফট ইকোনমিক্যালি অ্যান্ড সোশ্যালি, যাতে সোশ্যালি এবং ইকোনমিক্যালি আমরা ইমপ্রুভ করি। সেই জন্য আমার ফ্যামিলির একটা বেনিফিট আছে এই এডুকেশনের মাধ্যমে। আমি যদি দেখি ফর দ্য সোসাইটি, সোসাইটি ফর আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটি আছে, ফর কালচারাল প্রিজার্ভেশন আছে, ট্রান্সফার এন্ড গ্রোথ, ফর পিস এন্ড হারমোনি। পিস এন্ড হারমোনির জন্য সোসাইটিতে যদি শিক্ষিত লোকজন থাকে তাহলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কি বলে ইলিগাল কোনো কাজকর্ম এগুলো থেকে আমরা বিরত থাকবো। সোশ্যাল সোসাইটির একটা বেনিফিট আছে। আমরা যদি জাতিগতভাবে দেখি ফর দ্য নেশন, যেই জাতিতে এত শিক্ষিত লোক তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অবভিয়াসলি সেটা কনসিকুয়েন্স হিসাবে আমরা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট পাবো, এবং পিসফুল কোএক্সিস্টেন্স ফর অল, এবং আমরা সুখে শান্তিতে বাস করতে পারবো একে অপরের সাথে। এবং আমরা যদি দেখি ফর দি ওয়ার্ল্ড, পিস এন্ড হারমনি, সারা বিশ্বে তখন আর এই যুদ্ধ পেশাদ বাঁচবে না, তখন আমরা একটা পিসফুল একটা উইথ হারমনি আমরা থাকতে পারবো। এবং হিউম্যানিটির জন্য ফর দ্য আলটিমেট ইন গ্রোথ এন্ড হারমনি, ইউনিভার্সাল ব্রাদারহুড। এই জিনিসগুলো হলো বেনিফিটস অফ এডুকেশন, ইন্ডিভিজুয়াল থেকে ধরে এন্টায়ার হিউম্যানিটির জন্য is all benefited. So that is the purpose why we are having education. আর একাডেমিক কোয়ালিটি বলতে আমরা অনেক কিছু ব্যবহার করি। আমি আপনারা সবাই জানেন, ইভেন অজপাড়াগাঁয়ের বহু ইনস্টিটিউশনের মধ্যেও লেখা থাকে সাইনবোর্ডের মধ্যে, আমরা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন দিয়ে থাকি। অথচ আপনি বিশ্বাস করেন কিনা আমি জানি না, যারা এই সমস্ত কথাবার্তা বলেন যে আমরা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন দিয়ে থাকি, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন তো কি সেটার ডেফিনিশনটা কোথাও পাওয়া যায়? বলতেই পারে না যে কি কি গুণাবলী হলে এটাকে আমরা বলবো ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। সো ইট ইজ ভেরি ভেগ টার্ম। আপনার জন্য ওয়ার্ল্ড ক্লাস একরকম হতে পারে, আমার জন্য অন্যরকম হতে পারে। সেটা কেন হতে পারে আমি কিছুটা বলি। যে এমনি একটা মডার্ন স্টেট অফ দি আর্ট কারিকুলাম এন্ড টিচিং মেথডস আপনাকে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে, আপনার স্কুলেই হোক, ইউনিভার্সিটি হোক আর কলেজেই হোক, আপনার কারিকুলামটাকে স্টেট অফ দ্য আর্ট করতে হবে, যুগের সাথে তাল মিলে একটা কারিকুলাম তৈরি করতে হবে। তাহলে আপনি বলতে পারেন ইউ আর হ্যাভিং এ ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। এন্ড সেকেন্ডলি আপনি বলতে পারেন যে আপনার teachers plays an important role, highly qualified and trained teacher with acceptable student teachers ratio. খালি 500 জনের ছাত্রের জন্য একটা টিচার কোয়ালিটি রাখলাম সেটা হবে না। টিচার স্টুডেন্টস রেশিও ঠিক রাখতে হবে, অ্যাকসেপ্টেবল রেঞ্জে থাকতে হবে, এবং টিচারটা ওয়েল কোয়ালিফাইড এবং ট্রেইনড হতে হবে। আমি শুধুমাত্র কোয়ালিফাইড কিন্তু বলি নেই, আমি বলেছি ট্রেইনড অলসো, বিকজ তাদের একটা কথা ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টুডেন্টস আর লিসনিং টু দেয়ার টিচার্স ভেরি অ্যাটেন্টিভলি এন্ড they want to make you a role model. আপনি কিভাবে কি করেন প্রত্যেকটা জিনিস তারা কপি করতে চায়। সেই জন্য ওয়ান কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড এর সাথে ট্রেইনড হওয়া দরকার। আরেকটা হলো দ্য স্টিমুলেটিং লার্নিং এনভায়রনমেন্ট। আপনি এমন ভাবে পরিবেশটা তৈরি করেন যেখানে স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে শেখার জন্য উদ্বুদ্ধ হবে। পরিবেশটাই এরকম, সেটা করার জন্য আপনার দরকার। এখন আরো কিছু বাড়তি কথা আছে যেটা আমি লিখি নাই, সেটা হলো এই যে আমি পড়ালাম, আমি কেন পড়ালাম সেটার জন্য নতুন একটা কনসেপ্ট আছে যেটা আউটকাম বেসড এডুকেশন বলে। বর্তমানে বাংলাদেশে ইউনিভার্সিটি টারশিয়ারি লেভেলে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, বাট ইট হ্যাজ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে হবে, why should I learn the math, why should I learn physics, why should I learn chemistry, why should I learn the Bangladesh studies? হয়তো সে বলবে আমি তো এগুলো কিছুই হতে চাই না, আমার এগুলো পড়তে হবে কেন স্কুল কলেজে? And teacher must explain and you must convince them. একটা কথা ভুলে গেলে হবে না, the classroom is belongs to the student, not belongs to the teacher. Teacher is there to facilitate the everything. কাজেই স্টুডেন্টদেরকে আমাদের মধ্যে এনে তাদেরকে কনভিন্স করে তারপরে আমাদের এগোতে হবে, সেটা সাস্টেইন করবে। সেটা সবসময় সেই ক্লাসের ছাত্র কখনো ঘুমিয়ে পড়বে না,
সেই ক্লাসের ছাত্র কখনো ডিমোটিভেটেড হবে না, সেই ক্লাসের ছাত্র কখনো আপনাকে কোনো ক্লাসে ডিস্টার্ব করবে না। তো সেই জন্য আউটকাম বেসড এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল। এই ইদানিং কালের আমরা টিচিং এর মধ্যে এই জিনিসটাকে অ্যাড করতে হবে। কারণটা কি, কেন আমি আউটকাম বেসড এডুকেশন বললাম? কারণ আলটিমেটলি আপনার বাচ্চাটা আজকে যেই বয়সেরই হোক, স্কুলেই হোক, এক সময় সে সোসাইটিতে ফিরে যাবে এবং দে নিড টু সার্ভ দ্য সোসাইটি। সোসাইটিতে আমাদের অনেক সমস্যা আছে, আমাদের রাস্তা বানাতে হবে, আমাদের বাসা বানাতে হবে, আমাদের কি বলে খাবার পানির প্রয়োজন হবে, আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে। এই যে প্রফেশনই যাক না কেন, আলটিমেটলি হি হ্যাজ টু সার্ভ দ্য সোসাইটি। সমাজকে সে কিছু দিতে হবে এবং সে কি দিবে সেই পথটা, সেই পাথটা ছাত্র যেন সঠিকভাবে সেই পথেই এগোতে পারে, তার প্যাশন অনুযায়ী, তার যেখানে ইচ্ছা সেটা অনুযায়ী সেই পথটা দেখিয়ে দিতে হবে আমাদের টিচারকে। সো দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আউটকাম বেসড এডুকেশন। And the true education, of course, আমাদের main purpose of giving the education means একটা বাচ্চাকে আমরা কিছু শিখাতে পারি না, কাউকে আসলে পৃথিবীতে কেউ শিখাতে পারে না। আমরা যেটা করতে পারি টু রিলিজ দ্য ক্যাপাসিটিস, একটা বাচ্চার যে পটেনশিয়াল গুলো আছে সেটা তার সাথে আলাপ করে, সেটাকে এক্সপ্লোর করে, সেটাকে কিভাবে ফ্লারিশ করব সেটা করতে পারি। যেমনটা আমরা বলছি যে আমাদের ওই ক্যান্ডেল এন্ড লাইটের যে গল্প, সেটা হলো যে আমরা মোমবাতি কিনে নিয়ে আসি, মোমবাতি নিজে নিজে আলো দিতে পারে না, যদিও তার পারপাস ইজ টু স্প্রেড লাইট, বাট হি ক্যানট গিভ দি লাইটস উইদাউট দ্য হেল্প। কি করি আমরা যদি একটা ম্যাচ স্টিক দিয়ে আগুন জ্বালিয়ে দিই একটা মোমবাতিকে, and then you go away from the candle will keep on spreading the light, and that is the role of teacher. So আমাদের হলো to ignite only, ছাত্রদেরকে আমরা উজ্জীবিত করে তুলবো যে হ্যাঁ তোমার এই পটেনশিয়ালটা আছে, তুমি কাজ করো, তুমি ভালো করবে। এই যে উৎসাহটা, এই রিলিজ দ্য ক্যাপাসিটিস, এইটা তো শেখাতে হবে। দ্যাট ইজ দ্য মেইন রোল অফ দ্য টিচার। তো টিচাররা সেটা শেখাবে। আমরা যেটা করবো ডেভেলপ অ্যানালাইটিক অ্যাবিলিটিস। একটা জিনিস কেন কিভাবে হলো সেই জিনিসটাকে অ্যানালিটিক্যালি বুঝা দেওয়ার জন্য সেখানে আমরা হেল্প করবো অ্যাজ এ টিচার। আমরা তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করে দেবো। একটা স্টুডেন্ট যেন ফিল কনফিডেন্ট যে না আমি পারবো এই কাজটা করতে, এই বিশ্বাসটা তার মধ্যে নিয়ে আসতে হবে। উইল পাওয়ার and goal setting competencies, will power and the goal setting competencies, কারণ একটা বাচ্চা যেন বা স্টুডেন্ট যেন সে এই ক্ষমতাটা রাখে, তার উইল পাওয়ারটা থাকে এবং গোল সেট করার যে কম্পিটেন্স দরকার সেটা যেন করতে পারে। এগুলো হলো আমাদের ট্রু এডুকেশন। and finally they instill the vision that will enable one to become self-motivating agent of social change and serving the best interest of the community. আমাদের সমাজ যেটা চায় সেইখানে বেস্ট ওয়েতে কিভাবে আমরা সার্ভ করব সেইটা করার মতো এবিলিটিটা তৈরি করে দিতে হবে এবং সেটা সে সেলফ মোটিভেটিং, তারা সবাই নিজের ইচ্ছাই সে কাজটা করবে, অন্যের কোনো সাহায্য না। এই যে কোয়ালিটি গুলো আমি বললাম এগুলোই হলো টিচারের মেইন রোল টু প্লে একটা স্টুডেন্টের কাছে। and focus may be the knowledge, এটার কোনো গতান্তর নাই। 100% আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট, যে সাবজেক্ট পড়াবেন সেই সাবজেক্টের 100% আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, কোনো রকমের কম হলে চলবে না। and not only the knowledge is useless unless we know where to use my knowledge, আমি আমার নলেজটা কোথায় কাজে লাগাবো সেটা না জানলে নলেজ দিয়ে কোনো লাভ নেই, and that is called wisdom. So ability to apply knowledge and experiences to make the right decision, the correct choices and the right judgment, এই যে এবিলিটি, এই উইজডমটা ইজ যেটা আমরা বাংলায় বলি কি জ্ঞান এবং প্রজ্ঞা। প্রজ্ঞাটা হলো উইজডম, কাজে জ্ঞানটা দিয়ে খালি হবে না, প্রজ্ঞাটা থাকতে হবে। এগুলো আমাদেরকে ফোকাস করতে হবে। আমাদেরকে eloquent speech, clear, fluent and flawless presentation of ideas and living a participated life, in a participated life. এটা অর্থ হলো যে আমরা যখন কথা বলি, আমি আজকে অনেক কিছু লিখে নিয়ে আসছি কিন্তু আমি কিছুই বলতে পারি না, আমি প্রেজেন্ট করতে পারি না, that knowledge also meaningless. আমাকে তো ড্রয়ারের মধ্যে বন্দি করে রাখতে হবে সেই নলেজ, because I don't know how to present it, I don't know how to say something about it. So সেই জন্য এবং সেটা বলতে হবে, প্রেজেন্ট করতে হবে very clearly and fluently. flawless মানে কোনো ও শব্দ আমি ব্যবহার বেশি করব না, আমি যেটা বলতে চাই সেটা যেন স্পষ্ট থাকে
এবং ক্লিয়ার থাকে এবং ফ্লুয়েন্ট থাকে, তাহলেই সেটা হবে সত্যিকারের এলোকুয়েন্ট স্পিচ। এবং ফাইনালি দ্য স্পিরিচুয়াল পারসেপশন হলো আপনার প্রতিটা স্টুডেন্টকে এমন ভাবে গড়ে তুলতে হবে so that he has the ability to differentiate between right and wrong. This is very, very important according to me. আমি যেটা বুঝি, আমার সবচেয়ে প্রথম কন্ডিশন হলো একটা মানুষকে আমি শিক্ষিত বলতে তখনই রাজি হই যদি সে রাইট এন্ড রং এর মধ্যে তফাৎ বের করতে পারে। যে মানুষ রাইট এন্ড রং এর মধ্যে তফাৎ বের করতে পারে না, সে যত বড় ডিগ্রিধারী হোক, he is not educated. So that is the importance of education. So institutional approach কিছু আছে, এটা আমি একটা স্লাইড দিয়ে ছেড়ে দিব যে PDCA is a very general একটা কনসেপ্ট, যে কোনো কাজ আমরা করব you have to plan it. আপনি প্ল্যান না করলে কোনো কিছু করতে পারবেন না, এবং যেভাবে আপনি প্ল্যান করেছেন সেভাবে you have to do it. That's a plan and then do. আপনি যে প্ল্যান করলেন এবং ডু করলেন, এটা কি ঠিক হলো কিনা you have to check it. আপনি চেক করেন, চেক করে যদি কিছু কারেকশন পান, accordingly you have to act it. So plan, do, check and act. This is the cycle. এটাকে বলা হয় PDCA cycle. এটা যারা বিজনেসে পড়াশোনা করেন বা করেছেন বা পড়াচ্ছেন, they will understand it better. But এটা আমি এই জন্য নিয়ে আসছি, আমাদের দেশে আমরা PDCA করি একটু অন্যভাবে। আমরা সহজে আমি যা জানি সেখান থেকে নড়তে চড়তে চাই না। আমরা মনে করি আমি সবচেয়ে ভালো জানি, দূর আর নতুন কি জেনে লাভটা কি। এই নানান রকম প্রশ্ন, এক্সকিউজেস, যেটাকে আমরা লেম এক্সকিউজ বলি, দিয়ে আমরা না শেখার একটা দেয়াল তৈরি করি। এবং সেই ক্ষেত্রে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এই PDCA কে তখন বলি, P stands for please do, please don't change anything. Please do not change anything. এই PDCA এর মানে আমরা বাড়ায় নিই so that আমরা কোনো চেঞ্জ করতে চাই। এটা আমি যোগ করলাম, বাট আসল মানেটা হলো প্ল্যান, ডু, চেক এন্ড অ্যাক্ট। সো যে কোনো ক্ষেত্রে you have to plan it. এবং এই প্ল্যান, কালকের প্ল্যান আজকের প্ল্যান না, এক নাও হতে পারে। বিভিন্ন পরিবেশ আপনাকে সেই বাধ্য করতে পারে you have to change your plan because your objective has changed. অনেক কিছু তো, কিন্তু every time, every now and then you must check whether you are doing things according to plan or not, whether you're checking every regular basis, and accordingly you are changing your plan or not. So this plan, do, check and act is very important. So a teacher of today, এগুলো আমি বহুবার বলেছি, আমাদের আগের যে প্রেসিডেন্ট ছিলেন বাসর ভাই, বহু জায়গায় ওনার কাছ থেকে আমার শিক্ষা এগুলো। সো এগুলোতে আমি বেশি সময় নিব না। দ্য টিচার্স অ্যাজ এ রোল মডেল, কাজে রোল মডেল নিয়ে গল্প বহু আছে। বাচ্চারা স্কুলে থেকে যা শিখে যায় টিচারের কাছ থেকে, সেটা ভুলই শিখুক আর শুদ্ধই শিখুক, বাড়ি থেকে বাবা মা যখন বলে যে তোমার স্যার তো এটা ঠিক বলে নেই, এটা আসলে এটা হবে, and children, they always refuse. They says, no, my teacher cannot be wrong. You may be wrong, but my teacher cannot be wrong. Look at their trust, look at their belief, look at their confidence. যে তারা টিচারকে এতখানি উঁচু করে দেখে। তো সেই জন্য টিচার অ্যাজ এ রোল মডেল, আপনারা যে একজন রোল মডেল, সেটা সবসময় মনে রাখার জন্য এই কথাটা বলা। সেকেন্ডলি, দ্য কন্টেক্সচুয়াল কম্পিটেন্সি, আপনার ওই যেটা পড়াচ্ছেন সেটা সম্পর্কে আপনার খুব স্বচ্ছ ধারণা লাগবে। আপনি কনসেপচুয়ালি, আপনি শুধু ওই টেক্সটটা বুঝলেন কিন্তু এটার কোনো উদাহরণ দিতে পারেন না, তো কনসেপচুয়াল নিশ্চয়ই গন্ডগোল আছে, কনসেপচুয়াল কম্পিটেন্সি লাগবে। আপনি কারিকুলার and the content competency, শুধু এটা না, অন্যান্য সাবজেক্ট as a whole holistically কি পড়াশোনা হচ্ছে সেটা সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। আপনার থাকতে হবে ট্রান্সাকশনাল কম্পিটেন্সি, অর্থাৎ যে ফিল্ডে পড়াচ্ছেন তার আশপাশের ফিল্ডেও এদিক ওদিকে ডানে বায়ে বা উপরে নিচে সেখানে কোনো বিষয় যদি থাকে সেটার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। শুধুমাত্র যে সাবজেক্টে আপনার এক্সপার্টিস সেটাই শুধু থাকলে হবে না, সেটার আশেপাশে অন্যান্য সাবজেক্টেরও মোটামুটি একটা ধারণা থাকতে হবে, so that if students they ask you question you should be able to answer. ম্যানেজমেন্ট কম্পিটেন্সি, আপনি ক্লাসটা কয়টা লেকচারে শেষ করবেন সেটা একটা ম্যানেজমেন্টের প্রশ্ন, সেই ম্যানেজমেন্টের কম্পিটেন্সি আপনার থাকতে হবে। So commitment to learner, definitely commitment ছাড়া কিছুই হবে না। Commitment to the society, of course, yes. আপনার সেগুলো সব মাথার মধ্যে at a time, you must be a multitask, যার পরে সেই কোয়ালিটি থাকতে হবে। একাধারে আপনি পড়াচ্ছেন, আপনি আশেপাশের সাবজেক্টের দিকে খেয়াল রাখছেন,
ছাত্ররা কি প্রশ্ন করলো সেটা দিয়ে খেয়াল রাখছেন, আপনি আপনার অবজেক্টিভ ফুলফিল করছেন কিনা ঠিক রাখছেন, ছাত্রদের প্রতি আপনার কমিটমেন্ট ঠিক আছে কিনা সেটা ঠিক রাখছেন, কমিটমেন্ট সোসাইটি আলটিমেটলি স্টুডেন্টরা সমাজে কিভাবে সার্ভ করবে সেদিকে খেয়াল রাখছেন, আপনি আপনার প্রফেশনাল দিকে কমিটমেন্ট আছে কিনা, প্রফেশনাল কমিটমেন্ট, এবং আপনাকে বেস্ট টিচার হইতে হবে, সো এক্সিলেন্সের দিকে আপনাকে আগাতে হবে। এগুলো এবং দি কমিটমেন্ট টু বেসিক হিউম্যান ভ্যালুস, যেটা আজকাল খুবই কমে যাচ্ছে, কারণ আমরা টিচাররা আমাদের পাঠ্য বই, আমাদের সিলেবাস থেকে বেরোতে চাই না খুব একটা, কিন্তু শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষাগুলো যে প্রয়োজন, বাবা মার প্রতি কর্তব্য, সোসাইটিতে আমাদের কি রোল, বিভিন্ন জিনিস, আমাদের সমাজ কি চায়, আমাদের দেশের কি দরকার, সেই প্রয়োজনগুলো নিয়েও আলোচনা করতে হয় স্টুডেন্টদের সাথে। সো a creative teacher is initiate 100% participation. একজন ক্রিয়েটিভ টিচার, যে আগের স্লাইডগুলোর মধ্যে যেগুলো বললাম, এই গুণাবলীর জন্য তার 100% পার্টিসিপেশন দরকার। সকালে ক্লাসে আসলে ক্লাস নিয়ে আপনাকে ডুবে থাকতে হবে। আমাদের পার্সোনাল অনেক সমস্যা থাকে, আমরা সেগুলোকে সামনে আনবো না, আনা যাবে না। আপনাকে ওই জন্য বলা হয় যে ইউ হ্যাভ টু গেট ইনভলভ ইয়োরসেলফ। সো যখন আপনি নিজে ইনভলভ হবেন, তখন দেখবেন আর কোনো চিন্তা আপনার আপনার মাথায় নাই, আপনি শুধুমাত্র ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ, সেখানে ইয়োর 100% participation, and this participation not only restricted to the teacher only but also the student. Maximize student leadership in the classroom design, এবং যখন ক্লাসে কোনো রকমের আইন কানুন বানাবেন, ইনভলভ ইয়োর টিচার অ্যাজ স্টুডেন্ট, যে আমরা কখন কাকে কি করলে শাস্তি দেব এটাও স্টুডেন্টদের কাছ থেকে অ্যাপ্রুভ করিয়ে নেন। আপনি কখন একটা স্টুডেন্টকে 10-এ 10 দিবেন সেটাও তাদের মধ্যেই আলোচনা করে নেন, দেখো তুমি এই জিনিসটা লেখো, তোমাকে আমি 10-এ 10 দিব, এন্ড নেভার ফরগেট টু রাইট ইট ডাউন, কারণ আপনি ভুলে গেলেও ছাত্র কিন্তু ভুলে নাই। তারপরে দেখবেন পরীক্ষার পরে খাতা নিয়ে ফিরে আসছে, স্যার আমাকে আপনারা বলছেন এটা লিখতে 10-এ 10 দিবেন, আপনি তো আমাকে এখানে 5 দিয়ে রাখছেন, বা অন্যকে আপনি যে বলেন তার প্রতি আপনার ইনজাস্টিস করা হলো। সো এটাকে বর্তমান যেটাকে বলে আমরা রুব্রিক্স কি করলে কি করবেন, আপনি ক্লাসরুম ম্যানেজমেন্ট, ওইখানে আপনি স্টুডেন্টদেরকে ইনভলভ করে আপনাকে এটা করতে হবে। দ্যাটস দ্য মডার্ন কনসেপ্ট অফ টিচিং এন্ড লার্নিং। এনশিওর স্টুডেন্টস টেক ওনারশিপ অফ দেয়ার ক্লাসরুম এন্ড লার্নিং। যেটা আমি বললাম, স্যার একজন যাচ্ছে, আরেকজনের সাথে দেখা হলো, কোথায় যাচ্ছেন, আমার একটা ক্লাস আছে, আজকে তো আমার ক্লাস। আসলে এটা আপনার ক্লাস না, এটা স্টুডেন্টদের ক্লাস। এই ভুল ল্যাঙ্গুয়েজটা বলি না, ইভেন এটা আমরা বলতে বলতে এমন অবস্থায় নিয়ে গেছি যে আমার স্টুডেন্টদেরও জিজ্ঞাসা করলে বলে যে অমুক স্যারের ক্লাস। আরে ক্লাস তো তোমাদের, ওই স্যার এখানে আসবেন সেটা হলো অন্য যে স্যার এসে তোমাকে হেল্প করবে এটা শেখার জন্য, বা এটা ওই সাবজেক্টের ক্লাস, বাট কোনো পার্সনের কোন টিচারের ক্লাস হতে পারে না। সো ক্লাসরুম বিলংস টু দ্য স্টুডেন্ট অলওয়েজ। সো এনশিওর স্টুডেন্টস টেক ওনারশিপ অফ দেয়ার ক্লাসরুম এন্ড লার্নিং। এখন এটা একটা কমন কোয়েশ্চেন, এটা আমি আজকে স্লাইডে নাও দেখাতে পারতাম, বাট স্টিল আমি একটু দেখাই দিই যে আমরা টিচার কাকে বলি এবং কোন ধরনের টিচার কাকে বলি। একজন টিচার আছে এভারেস্ট টিচার। এভারেস্ট টিচার যদি আপনি হইতে চান তাহলে আপনি শুধুমাত্র লেকচার দিলেই আপনি এভারেস্ট টিচার হয়ে গেলেন, যে আপনি কিছুই দরকার নেই, আপনি বইয়ে যা আছে সিলেবাস অনুযায়ী গিয়ে পড়ায় দিয়ে আসলেন, সেটা হলো আপনি এভারেস্ট টিচার। আপনি যে গুড টিচার হতে চান তাহলে নট অনলি ডেলিভার লেকচার, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। আপনাকে এক্সপ্লেইন করতে হবে, তাহলে আপনাকে বলবে আপনি একজন ভালো শিক্ষক, যে আপনি শুধু লেকচারই দেন না, আপনি লেকচারটা আবার বুঝিয়ে দিচ্ছেন। গুড টিচার পর্যন্ত সীমাবদ্ধ না, এক্সিলেন্ট টিচারও হওয়া যায়। এটা কারা? এটা হলো যে শুধুমাত্র লেকচার দেন না, শুধু এক্সপ্লেইন করে না, সেটা করে দেখায়, ডেমনস্ট্রেট, অথবা হাত দিয়ে দেখিয়ে দেয় যে এই যে দেখো এই জিনিসটার কথা আমি বলছি। সো এক্সিলেন্ট টিচার হতে গেলে আপনাকে লেকচার দিতে হবে, ওইটাকে এক্সপ্লেইন করতে হবে, এবং ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট উইথ এক্সাম্পল। এন্ড ফাইনালি আরো আছে গ্রেট টিচার। গ্রেট টিচার কিভাবে হবে? গ্রেট টিচার হলো এগুলো কিছুই না, হু ইন্সপায়ার। এগুলো খুবই সহজ কার্যকরী, ওগুলো ছাত্ররা খুব, কিন্তু ইফ ইউ ইন্সপায়ার দেম, দ্য আদার পার্ট অফ দি টপ যেগুলো আছে এগুলো খুব ইজি হয়ে যায়। এই জন্য টিচারের কথা আমি বলি, টিচার ইজ এ ফ্যাসিলিটেটর। টিচার নেভার গোজ এন্ড টিচ এনিথিং, যদিও নামটা টিচার। কেউ পৃথিবীতে কেউ কাউকে শেখাতে পারে না। ইফ ইউ ইন্সপায়ার দেম, ইয়েস, দে উইল লার্ন সো মেনি থিংস। এই জন্য আমি বলছি যে গ্রেট টিচার উড বি দ্য পারসন হু ইজ ইন্সপায়ার্ড। ওকে, এখন এই একটা স্লাইড যেটা আমি আগে দেখাতাম,
এবং আগে দেখাতাম বলে এটা ইউনিভার্সিটি অফ দ্য ফিউচার বলতাম বা একাডেমিক ইনস্টিটিউশন অফ দ্য ফিউচার বলতাম, কিন্তু এখন এটা ফিউচার নাই, এখন এটা প্রেজেন্ট হয়ে গেছে। বর্তমানে এই অবস্থায় পড়ে গেছি আমরা। আগে যেরকম ছিল আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ, কন্টিনিউইং এডুকেশন, ক্যারিয়ার চেঞ্জ স্টাডিজ, কত কিছু একটা ছিল অন ক্যাম্পাস, এই পর্যন্তই আমরা ছিলাম। কিন্তু এই জিনিসটা নতুন আসছে, অনলাইন। এখন আমি অনলাইনে চলে আসছি। সো নো মোর ইজ এ ফিউচার, দিস ইজ এ প্রেজেন্ট। এখন আমরা সমস্যায় পড়ে যাচ্ছি যে আমরা অনলাইন এডুকেশন নিয়ে কি করব, এবং আমরা অনেক কথাবার্তা বলছি এটার মধ্যে যে ফিউচার ক্লাসরুম হবে এরকম। আগে ছিল ওই যে রো ওয়াইজ বসে দিলে ভালো হইতো। জি, কিছু বলছে কেউ? ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন। ওকে, সো এখন আমাদের কতগুলো ডিসিশন নেওয়ার পার্ট ছিল যে আমরা খুব কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম। এই প্যান্ডেমিকের আগের কথাই বলি যে ছাত্রদেরকে আমরা কি লাইব্রেরিতে নিয়ে যাব নাকি ওই ওয়েবসাইটে নিয়ে যাব, কোথায় কোনটা আসল সঠিক কাজ। টিচারদেরকে যদি আপনি প্রশ্ন করতেন, টিচাররাও কনফিউজ ছিল যে আমরা কি বলবো যে না 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 তুমি কম্পিউটার একদম দেখো না, কম্পিউটার দেখলে খারাপ হয়ে যাবে। অনেক বাবা মার এই কনসেপ্ট ছিল, এখনো কিছু কিছু আছে যে কম্পিউটারের সামনে বসলেই মনে হচ্ছে যে সে কম্পিউটার জ্ঞান ছাড়া কিছুই করছে না, ওখানে শিক্ষণের কিছু নাই, কাজে এটা খারাপ জিনিস। টিচাররাও একটা কনফিউশনের মধ্যে ছিল, কারণ তাদেরকে কি বলবে যে ওয়েবসাইটে তুমি দেখো না লাইব্রেরিতে যায় পড়াশোনা করো। ইট ওয়াজ এ বিগ ডিলেমা, এটা আমরা খুবই কনফিউশনের মধ্যে ছিলাম। এখন তো আর সেই লাইব্রেরির দিকে ধাক্কানোর কোন সুযোগই নেই, আমরা বাসায় বসে আছি। Their parents also pushing their children to sit in front of the computers and their other gadgets. So এটা একটা সমস্যা ছিল, এখন আমরা অনেকটা বলেছি। এই জন্য আমি বলছি যে সবকিছু একটা স্ট্র্যাটেজি থাকে, এবং স্ট্র্যাটেজি ঠিক না করলে আমরা সোসাইটিতে বেঁচে থাকতে পারবো না। আমি এটা একটা ছবি দেখাই সবসময়, যেটা হলো যে লায়ন এন্ড দি ডিয়ার, যে সিংহ যে হরিণ শিকার করবে, ইট ইজ নট ইজি। সিংহ কিন্তু যে স্পিডে দৌড়ায়, হরিণ কিন্তু তার চেয়ে একটু বেশি স্পিডে দৌড়ায়, কিন্তু সিংহ তার স্ট্র্যাটেজি আছে, সে ওত পেতে থাকে, শর্টেস্ট পসিবল ডিস্টেন্স থেকে ঝাঁপায় পড়ে। আর হরিণও সেটা জানে যে কোন কোন জায়গায় গেলে সে সিংহের ওই অ্যাটাকের ফেস করতে পারে। এই জন্য এভরি ডে দে চেঞ্জ দেয়ার স্ট্র্যাটেজি। তারা যে একই স্ট্র্যাটেজি নিয়ে বসে থাকতো, তাহলে সিংহ যে জেনেই যেত যে ওই জায়গায় গেলে সেটা করে, সে উল্টা কাউন্টার একটা স্ট্র্যাটেজি ঠিক করে সব হরিণ খেয়ে শেষ করে ফেলতো। আর না হলে হরিণও যদি প্রত্যেক দিন, সিংহ যদি তার স্ট্র্যাটেজি এক থেকে, তাহলে তো একটা দুটো শিকার পাওয়ার পরে সে আর কোনো শিকারই পেত না, তার জীবনই চলতো না। So you have to change your strategy every time, depending on the situation, depending on your class, depending on your subject matters, what you are teaching. All these are important parameters to fix your strategy. So perspective view, আবার এখন প্রশ্ন উঠতে পারে যে আচ্ছা আপনি যে বললেন এত কিছু, তাহলে আমি কোন সলিউশনে যাব? একটা প্রবলেমের সলিউশন কিন্তু মাল্টিপল হতে পারে, এবং সেটা অনেক সময় বিভিন্ন জন আমরা ভুল বুঝে বিভিন্ন ভাবে আর্গুমেন্টে জড়িত হই যে উনি বোধহয় ভুল, আমি রাইট, বা আমি ভুল, উনি রাইট। এটা আসলে বলা খুব ডিফিকাল্ট টিচারদের জন্য। কারণটা আমি এটা দিয়ে সবসময় বলি, এখানে যদি প্রশ্ন করা হয় যে অ্যারোগুলো কোন দিকে তাকায় আছে, আপনি যদি ছাত্রদেরকেই প্রশ্ন করেন, অনেক ছাত্র এইটার উত্তর দিবে যে অ্যারোগুলো এই দিকে তাকায় আছে, এবং আপনি এটা কি রং বলবেন? না, এটা ঠিকই আছে, অ্যারোগুলো তো এইদিকেই তাকায় আছে সবকটা, নিচের অ্যারোটা যেদিকে আছে। আরেকজন স্টুডেন্ট বলে যে না স্যার, এটা আসলে ভুল, এটা আসলে এদিকে তাকায় আছে। এটার মধ্যে কি কোনো ভুল পান? এটার মধ্যে কোনো ভুল নাই, ইটস অ্যাবসলিউটলি রাইট। সো এটাও রাইট, তো ওইটাও রাইট, এটাও রাইট। আরেকজন বললো না স্যার, ওরা দুজন ভুল, আসলে সব অ্যারো এদিকে তাকায় আছে, হুইচ ইজ অলসো রাইট। এখন আপনি কোন দিকে যাবেন? তো তার মানেটা হলো যে অল আর রাইট, কোনোটাই ভুল না। তো সেগুলো ডিসিশনটা কে নেবে? আপনি অ্যাজ এ টিচার, ইউ মাস্ট ডিসাইড দেয়ার মে বি মাল্টিপল সলিউশন, যেটা সবাই রাইট হতে পারে। কাজে কখনো একটা পয়েন্টে আমরা আটকে থাকবো না। সো উই হ্যাভ টু বি ফ্লেক্সিবল, উই হ্যাভ টু ইনোভেটিভ ওয়েতে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং একটা স্টুডেন্ট, আমি এরকম বহু এক্সাম্পল দিতে পারবো ইউনিভার্সিটি লেভেলের, যে স্টুডেন্ট টিচার যেভাবে ক্লাসে পড়িয়েছে, সেই একটা ডিফিকাল্ট অঙ্ক
ক্লাসে কেউই আনসার করে নাই, একটা ছেলে আনসার করেছে, দ্যাট অলসো স্যার যেভাবে চেয়েছে সেভাবে হয়নি। কিন্তু যেহেতু একটা ছেলেই আনসার করেছে, স্যারের একটা কিউরিয়াসিটি হলো যে দেখি না ও কি লিখেছে, কেউ তো লিখেই নেই। তখন উনি দেখতে দেখতে একটা স্টেজ করতে করতে হি কুড নট ফাইন্ড এনিথিং রং ইন দ্যাট প্রবলেম। পরে উনি অনেক চিন্তা করে দেখেছেন, ইয়েস, এটা এভাবেও সলভ করা যায়, এন্ড দ্যাট ইজ মোর এফিশিয়েন্ট ওয়েতে সলভ করা যায়। স্যারের সলিউশন ছিল ডিফিকাল্ট ওয়ে। তখন হি গেভ দ্য ফুল মার্কস টু দ্যাট স্টুডেন্ট। এই যে একটা চিন্তা, টিচারকে ওরকম হতে হবে, ছাত্রকে ওরকম হতে হবে, তখনই আপনি একটা ফ্লেক্সিবল ইয়েতে পড়াশোনা করাতে পারবেন। এবং ইউ অ্যালাউ ইউর স্টুডেন্ট, ইউ গিভ দ্য ফ্রিডম টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, এবং কনফিডেন্স বিল্ড আপ করবে তখন। সো স্টে উইথ দ্য টাইম। আমরা যেটা সবসময় বলি যে স্টে উইথ দ্য টাইম মানেটা হলো যে সময়ের সাথে নিজেকে ঠিক খাপ খাইয়ে নিতে হবে। এবং এটা আমি নিজের তৈরি করা স্লাইড মানে বুঝি না কিভাবে এটা এক্সপ্লেন করতে হয়, তারপরেও বলি, আমার যে ছবিটা এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা একটা 5 মেগাবাইট হার্ড ডিস্ক, যেটাকে আমরা ক্রেনে করে প্লেনের মধ্যে উঠাচ্ছি অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য। 5 মেগাবাইট, ভালো করে বুঝে দেখেন, 5 মেগাবাইট। আর লুক এট দি সেকেন্ড অপশন, এখানে হলো 512 গিগাবাইট বা 1024 গিগাবাইট, এখন তো টেরাবাইট এসে গেছে। তো টেরাবাইট একটা জিনিস ছোট্ট, যেটা আপনার পকেটে রাখলে অন্যান্য কাগজপত্র থাকলে খুঁজে বের করা ইজ ডিফিকাল্ট। তো এই ধরেন কত লেস দেন 100 ইয়ার্স এর মধ্যে এই ডেভেলপমেন্টটা হয়েছে। আমি ছিলাম ওইখানে 5 মেগাবাইটে, আজকে চলে আসছে টেরাবাইটে উইদিন দ্য স্প্যান অফ সার্টেন টাইম। সো ডিসটেন্স ট্রাভেল পার ইউনিট টাইম ইজ দ্য স্পিড। এই গতিতে আপনাকে আগাতে হবে, আদারওয়াইজ আমরা যদি এই স্পিডে না আগাই তাহলে আমরা ট্র্যাক থেকে বাইরে পড়ে যাব, পিছনে ছেড়ে ফেলে আমাদের টপকায় উপর দিয়ে চলে যাবে, এন্ড উইল বি দ্য আউট অফ দ্য ট্র্যাক, আমরা পিছিয়ে যাব। কিন্তু জিনিস কিন্তু বসে থাকবে না। The changes will occur whether you like it or you don't like it. Changes will occur. So better you adjust with the new situation. আমাদেরকে নিউ সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং যেটা খুবই মুশকিল কাজ, এটা খুব সহজ কাজ না। বিশেষ করে পিপল লাইক মি, পিপল লাইক প্রফেসর রশিদ, যিনি কষ্ট করে আমার লেকচার শুনতেছেন, এনাদের জন্য নতুন একটা সিস্টেমকে অ্যাডপ্ট করে নেওয়া ইজ নট দ্যাট ইজি। কিন্তু উনি দেখেন কতখানি পেশেন্ট যে উনি আসছেন এখানে লেকচারে, শুনতে চান, বুঝতে চান কি কি ঘটনা ঘটছে। দ্যাট শুড বি দ্য স্পিরিট অফ এভরিওয়ান। এই স্পিরিট যদি না থাকে তাহলে আমরা কেউই এই 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 রেসে জিততে পারবো না, হেরে যাব। তো কাজেই আমার কথা হলো যে দিস ইজ দ্য স্পিড ইউ নো এন্ড ইউ স্টার্ট মুভিং। এবং টিচাররা আরেকটা মারাত্মক রোল, ওই যে আমি বলেছি রোল মডেলের দিকে, যে আমরা টিচাররা ক্লাসরুমে কি বলছি এটা স্টুডেন্টরা কিন্তু খুবই কেয়ারফুলি শোনে, এবং কোনো ধরনের ভুল তথ্য যেন না পায় সেটা আমাদের জন্য কেয়ারফুল হতে হবে। এই জন্য ছোট্ট একটা এক্সাম্পল আছে, আমরা বলছি যে চার্মিং অ্যান্ড পিসফুল রেসিডেন্স away from neighbors, কোলাহল থেকে অনেক দূরে, with a wonderful view of the sea, সমুদ্রের পাড়ে যেখান থেকে আমি সমুদ্র দেখবো, a grand period of staircase and lots of light. কেউ একজন যদি বাড়ি কিনতে চান তাহলে এরকম একটা ডেসক্রিপশন অফ দ্য হাউস উইল বি দ্য বেস্ট ডেসক্রিপশন। এমন একটা বাড়ি যেখানে হইচই লাগে না, কোলাহল থেকে দূরে, আর নেইবারহুডটা ভালো, ওখান থেকে সমুদ্র দেখা যায়, আমার একটা সুন্দর স্টেয়ারকেস আছে এবং আলোর কোনো অভাব নাই, এমন বাড়ি কে না চায়, তাই তো? কিন্তু এই জিনিসটার উত্তর রেসিডেন্স নাও হতে পারে, এই জিনিসটার উত্তর হতে পারে লাইট হাউস। এখানে তো কেউ থাকবে না। তো আমার as a teacher, when I say something, I must be careful. What I am saying, what I mean by this, এটার মানে কোন রেসিডেন্স না, এটার মানে হলো একটা লাইট হাউস। যে লাইট হাউসে আমি থাকতে যাব না। সো এই ধরনের কেয়ারফুলনেস আমাদের সবার থাকা উচিত অ্যাজ এ টিচার। সো এখন আমি আসি চ্যালেঞ্জেস অনলাইন এডুকেশন। এই চ্যালেঞ্জেস অনলাইন এডুকেশনের মধ্যে এটার মধ্যে আমিও নিজেও সলিউশন জানি না, এটা আমি যা বুঝতে পারি সেগুলি আমি কম্বাইন করার চেষ্টা করেছি। আমাদের যে বেসিক প্রবলেম গুলো আছে ইলেকট্রনিক্স ডিভাইসেস, যেরকম কম্পিউটার, ল্যাপটপ এন্ড দি পেন, এগুলো
আমাদেরকে অ্যাভেলেবল করতে হবে। ফরচুনেটলি আপনারা সবাই আমার সাথে একমত হবেন, আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রিজ এবং গরিব দেশ মতো জায়গায় আমরা অনলাইন এডুকেশনে কিন্তু অনেক এগিয়ে গেছি। এটা আমি বলবো না, আই এম নট saying anything political statement, but look at our government policy. আজ থেকে এই 10-12 বছর আগে ডিজিটাল বাংলাদেশ করার যে একটা পদক্ষেপ নিয়েছিল এবং গ্রাম বাংলায় যে ইন্টারনেট ফ্যাসিলিটি চলে গেছিল, সেই অ্যাডভান্টেজটাই কিন্তু আমরা পেয়েছি। হয়তো ওনারা এই সিচুয়েশনকে লক্ষ্য করে করেন নাই, যে কোনো ভাবেই করেছেন, এবং আজকে দেখেন এই বেনিফিট। আমার স্টুডেন্ট সেই পুকুর পাড়ে বসে গ্রামে সে ক্লাস করতেছে। It was only possible because of the government's right time right জিনিসটা তারা নিয়েছে। এই জন্য আমি বলি যে এগুলো মানে অনেক পৃথিবীতে বহু দেশ আছে বিকজ অফ দেয়ার এই ফ্যাসিলিটি তারা অনলাইন এডুকেশন আরম্ভই করতে পারেনি, তারা পিছিয়ে যাচ্ছে। তো সেই জন্য তার পাশাপাশি যেগুলো দরকার, কম্পিউটার, ল্যাপটপ, এবং আমরা কারণ যেই ফিজিক্যাল ক্লাসরুমে যেই পেন অ্যান্ড হোয়াইট বোর্ড ছিল সেগুলো সাবস্টিটিউট এখন এসে গেছে, কিন্তু এগুলো আমাদের মাঝে অ্যাভেলেবল করতে হবে। আমাদের এখনো বহু ছেলেপেলের ডিভাইস কেনার মতো সামর্থ্য নেই, সেখানে আমাদেরকে হেল্প করতে হবে। আমাদেরকে বোঝাতে হবে যে দেখো, নাও you don't have to go to the university or school or the college. The university college will come to your house. তোমার বাড়িতে তোমার স্কুল চলে আসছে, কাজে তোমার তো বাড়ি থেকে কোথাও যাওয়ার দরকার নেই, তুমি সেখানেই কাজ করো, তোমার কোনো ট্রান্সপোর্টেশন দরকার নেই, তোমার টিফিন দরকার নেই এক্সট্রা। সো ওগুলো মোবিলাইজ করে ইউ বাই দি গ্যাজেট। তোমার কম্পিউটার কিনতে হবে, ল্যাপটপ কিনতে হবে, ইট উইল বি পার্ট অফ দি এডুকেশন এক্সপেন্সেস। তাদেরকে বাবা মাকে বুঝিয়ে এইটাকে এফোর্ডেবল পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা একটা এখনো আমাদের কাছে আজকে প্রায় 1-1.5 বছর হয়ে গেল, কিন্তু এখনো এটা চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তারপর হলো ইন্টারনেট কানেকশন সব জায়গায় হয়েছে ঠিকই, অনেক জায়গায় স্টেবল না, কানেকশন ডিসরাপশন হচ্ছে, ইলেকট্রিসিটি ফেইলিয়ার হচ্ছে। তো সেগুলোর কারণে এগুলাকে স্টেবিলাইজ করতে হবে, এগুলো একটা চ্যালেঞ্জ। কোর্স ম্যাটেরিয়াল প্রিপারেশন, আগে তো আমরা অনলাইনে যারা স্কুল কলেজে পড়াচ্ছেন হয়তো প্রেজেন্টেশন ছিলই না, তাদের নতুন করে এই প্রেজেন্টেশন তৈরি করতে হয়েছে। যাদের প্রেজেন্টেশন ছিল তাদের ছিল পাওয়ার পয়েন্ট, ওই যে মাল্টিমিডিয়াতে প্রেজেন্ট করার জন্য, তারা কখনো এই অনলাইন এডুকেশনের জন্য এগুলো করে। সো উই হ্যাড টু চেঞ্জ লট অফ থিংস, ওগুলোকে মডিফাই করে অনলাইন এডুকেশনের জন্য করে দিচ্ছে। এবং স্টুডেন্টস অ্যাসেসমেন্ট প্রসিডিউর, দিস ইজ দ্য বিগেস্ট পার্ট। আমি এক কথায় লিখে দিচ্ছি, বাট আই এম সাফারিং ফ্রম দিস প্রবলেম চ্যালেঞ্জ। আমি এখনো I'm not sure what grade I'm giving to my student এবং কেন দিচ্ছি এবং সেটা ওরা ডিজার্ভ করে কিনা। এই যে কতগুলো চ্যালেঞ্জেস, এগুলো এখনো প্রপারলি অ্যাড্রেস করা হয়নি পুরোপুরি ভাবে। বিশেষ করে স্টুডেন্ট অ্যাসেসমেন্ট পার্ট, লেকচার দিয়ে দেওয়া যায়, কিন্তু অ্যাসেসমেন্টের সময় পরীক্ষা যতই নিতে চান না কেন, রিমেম্বার ওয়ান থিং, the students, they are all young, they are much more clever than us, they are much more intelligent than us, they are much more familiar with the modern advances in IT sector, they are very expert. So তাদের সাথে কম্পিট করে থাকার জন্য আমরাও এডুকেটেড হইতে হবে, আমাদের সিস্টেম ডেভেলপ করতে হবে, যেটাকে আমি বলছি দ্য নিউ নর্মাল ডিউ টু কোভিড-19। আমাদের একটা নতুন নর্মালের মধ্যে এটাই আমাদেরকে মেনে নিয়ে এগোতে হবে। And then effective online teaching এ যেগুলো আসে, get to know your platform। আমি তো একসময় জানতাম না মিউট কি করে আনমিউট করতে হয়, যে গত বছর যখন প্রথম আরম্ভ করলাম। কিন্তু যেটাই আপনি করেন না কেন, যেই প্ল্যাটফর্মটা ইউজ করেন না কেন অনলাইন এডুকেশনে, মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড অল দি অপশনস। কি করে প্রাইভেটলি মেসেজ পাঠানো যায়, মিউট বাটন কোথায় আছে, ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড কিভাবে ইউজ করবেন, ফাইল এন্ড স্ক্রিন শেয়ার কিভাবে করবেন, এগুলো দিস আর এখন আপনার জন্য কমন হয়ে গেছে, বিকজ ফর দ্য লাস্ট 1 year ইউ আর ডুইং ইট। কিন্তু যারা নতুন আসছেন বা যারা আমার মতো বয়স্ক লোক প্রথম এই অনলাইন এডুকেশন দিচ্ছেন, তাদের জন্য ইভেন মনে করলে আবার ভুলে যাই, সেগুলো প্রতিদিন এগুলো প্র্যাকটিস করতে হবে। ক্রিয়েট অনলাইন ক্লাসরুম এনভায়রনমেন্ট, ক্লাসরুমের এনভায়রনমেন্ট তৈরি করেন যাতে ছাত্ররা এটা ফিল না করে যে স্যার তো আমাকে ধরতে পারবে না, ছুতেও পারবে না, আমি যা ইচ্ছা তাই করবো না। ইউ হ্যাভ টু বি উইদিন দ্যাম, ক্রিয়েট এন্ড সেফ সাপোর্টিভ এনভায়রনমেন্ট and be fair, positive and consistent for students to feel comfortable. তারা যেন কমফোর্টেবল ফিল করে। Encourage learners to work together as an active learning community. তারা যেন একটা কমিউনিটির মতো ফিল করে যে না স্যার এখানে আসছে, আমরা সবাই মিলে এখানে শিখবো। Engage with your learner online, be visible,
অনেক সময় তারা ওই যে ছবি দিয়ে বসে থাকে, ask them, quite often যে okay, switch on your camera, I like to see your environment, where you are, how you are studying, let me see your the study table and pen and pencil. This is very important. আপনি আরো বলতে পারেন যে অনেক সময় হয় কি আমরা ভুলে যাই, আমরা বাবা মা হিসেবে ছাত্রদের অনেক, আমার ছেলেমেয়ের অনেক কথা আমরা বিশ্বাস করতে চাই না। ইটস ভেরি আনফরচুনেট। এই স্টুডেন্টরা যে একটা সেপারেট একটা জায়গা দরকার ডিউরিং দ্য ক্লাসরুম, সেটাও অনেক বাবা মা দিতে পারে না বা দিতে চায় না, মনে করে এক কোনায় বসে বসে শুনলেই তো হয় না। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আমার ক্লাসরুমে অনেককে বলি যে ওকে, ইনভাইট ইউর প্যারেন্টস, লেট দেম সিট বিসাইডস ইউ। তোমার পাশে তোমার বাবা মাকে একটা ক্লাস বসায় রাখো, জাস্ট বলো যে কথা বলো না, শুনো কি বলে। If they attend one class or been part of the class, I'm sure they will understand যে এটার সিরিয়াসনেসটা কি এবং এটা কেন কোয়াইট একটা এনভায়রনমেন্টে ছাত্রছাত্রীদেরকে বসে পার্টিসিপেট করার কথা এবং ক্লাসরুমে কি হয় সেটা। এগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এবং নতুন নতুন জিনিস তৈরি হয়। এবং এই যে ইউ হ্যাভ টু বি হিউমার অলসো সামটাইম। আমি যে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নেই, মাঝে মাঝে আমি যেটা পড়ালাম এখান থেকে একটা ফানি কোশ্চেন আমি হয়তো অনলাইনে লিখে দিয়ে দিলাম, এটা চ্যাট বক্সের মধ্যে আছে, সবাই আনসার করতেছে, এন্ড আনসার মে বি রাবিশ, নাথিং, কিন্তু লেট দেম আনসার। এই যে হ্যাবিটটা গ্রো করাচ্ছি যে তুমি যা বুঝো তাই লেখো, কিচ্ছু আসে যায় না। আই এম নট গোয়িং টু গিভ এনি মার্কস, but I need to communicate with you. I need to make you active all the time. I make sure that you have a proper connection with me. I am attached with you. এই যে ফিলিংস গুলো তার মধ্যে জমায় দেয়, যে কোনো মুহূর্তে আমি যে কোনো একটা প্রশ্ন করে দাও আনসার দাও, আমি I just keep quiet for a minute and they explain. বা আজকেই কি ঘটনা হয়েছে একটা লাইনে তুমি লিখে দাও, বৃষ্টি যে হলো বৃষ্টিটার কি অবস্থা ছিল, তুমি where are you, এটা একটা কিছু লিখো। These are not part of the syllabus, but that makes them very active and they really take part in the class. এগুলো আপনার নিজে নিজে বানাইতে হবে। এটা you won't find any solution written in any book. So be organized. ওই যে যতই বলুক না কেন, যতই গল্প করি না কেন, আপনাকে অর্গানাইজ হতে হবে। It's easy to find. আপনাকে যেন ক্লাস আওয়ারের পরেও তাদের জন্য কোনো সমস্যা হলে কিভাবে আপনাকে পাবে সেই এক্সেস টাইম টেবিলটা আপনাকে দিয়ে দিতে হবে। And use a variety of instruction strategies. আপনি মাঝে মাঝে ভিডিও ক্লিপ দেখেন, বাচ্চারা কিন্তু ভিডিও দেখতে খুব পছন্দ করে, একটা মুভিং থিংস দেখতে খুব পছন্দ। এটা একদম ফ্রম দি চাইল্ডহুড থেকে বাচ্চা যখন নিজে হাঁটতেও পারে না তখনও দেখবেন কার্টুন দেখালে তারা চুপ করে থাকে, তারা কিছু বোঝে না, বাট দে এনজয় মুভিং থিংস। কিন্তু একটা স্টিল পিকচার দেখালে তারা থাকবে না। So this is the psychology. So you have to understand their psychology. To keep them busy, you have to change your strategy every now and then. So be present, be by your screen to answer questions, to give support and manage the class. এখানে ছাত্রদের সাথে ফ্রেন্ডলি হওয়াটা আরো বেশি প্রয়োজন অনলাইন কম্পেয়ার টু অন ক্যাম্পাস এডুকেশন। তখনকার চেয়ে তখন তো আপনার একটা সেপারেটেড অবস্থা, এখন তো ভেরি ক্লোজ। সো এখন তাদেরকে আরো তাদের যেন ফেয়ার জিনিসটা না থাকে টোটালি, তারা আনন্দের সাথে আপনার ক্লাসে দৌড়ে আসবে, ও স্যার ক্লাস নিবে, আমরা আসি, এই তো স্যার এসে গেছি, আমার একটু দেরি হয়ে গেছে। এই যে ফ্রি এন্ড ফ্র্যাঙ্ক কনফেশন, এটাকে এনকারেজ করেন। যখন দেরি হয়ে গেছে বললে আপনি একটা বকা দিয়েন না যে কেন দেরি করলাম, আপনি বললেন ওকে ফাইন, আসো আসো, আমি তো খুশি তুমি আসছো, তোমার সমস্যা ছিল, নেক্সট টাইম যেন আরো তাড়াতাড়ি আসতে পারো সেটাই। কিন্তু আপনি যদি খুব রিজিড হয়ে যান, না তুমি 2 দিন অ্যাবসেন্ট দেরি করে আসছো, তোমাকে একটা অ্যাবসেন্ট দিয়ে দিব, বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি ঠিক করেন, এটা স্টুডেন্টরা লাইক করবে না। এতে করে স্টুডেন্টরা আপনার কাছ থেকে আরো দূরে সরে যাবে। আওয়ার পারপাস ইজ টু ব্রিং দেম ক্লোজার। যত ক্লোজলি আনতে পারবেন তত আপনার বেনিফিট। প্রোভাইড অনগোয়িং ফিডব্যাক এবং কন্টিনিউয়াসলি তাদেরকে ফিডব্যাক দেন। গত ক্লাসে কে কি করলো, পরের ক্লাসে এসেই বলেন তোমার তো খুব ভালো হয়েছে, তোমার ভালো হয়েছে, হ্যাঁ তোমার একটু কম হয়েছে, বাট ইউ ট্রাই, তুমি এইভাবে করো, তুমিও তার মতো বেশি নাম্বার পাবে। এই যে একটা রাইট এন্ড রং প্রত্যেকদিন অ্যাসেসমেন্ট করছেন জাস্ট অন দ্য স্পট, কিছুই না, কিন্তু তারপরে আপনি ভালো বলছেন, তারপরে দেখবেন ওই ছেলে বা মেয়ে আরো ভালো বলছে। and the collaborate with other teacher, এটা হলো আরেকটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার যত আপনি হায়ার স্কুল বা কলেজে পড়াবেন তত বেশি ইম্পর্টেন্ট, কারণ তত চ্যালেঞ্জেস গুলো আপনার জন্য বেশি হয় এবং সেই চ্যালেঞ্জ গুলো কিভাবে মিট করছে উইকলি যদি নিজেরা একবার একটু বসে আলোচনা করে নেন যে না আমি গত সপ্তাহে পড়াতে গিয়ে আমি এই প্রবলেম ফেস করেছি, দেখবেন আপনারই
যারা কলিগ আছে, আপনারই যারা শিক্ষকরা আছেন, ওনারা কেউ না কেউ আপনার প্রবলেমের সলিউশন দিয়ে দিবে, যে আমারও হয়েছিল, আমি এইভাবে করেছি, এটা ঠিক হয়ে গেছে। এই জন্য বলছি কোলাবোরেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যামাং ইউর কলিগস, অ্যামাং ইউর টিচার্স, আদার টিচার্স। সব সময় তাদের সাথে একটা সম্পর্ক রাখেন, and reflect on the lessons. After each lesson takes some time to assess and work. সবকিছুরই কালেকটিভ কাজ তো, আপনি তো একা না, আপনার সাথে 20 জন 25 জন স্টুডেন্ট আছে, তারা প্রত্যেকে জানতে চায় আমার কি অবস্থা, আমি কি সবার চেয়ে ভালো, আমি কি সবার চেয়ে খারাপ। তো এই যে কন্টিনিউয়াস একটা অ্যাসেসমেন্ট আপনি করে যাচ্ছেন, সেটা একটা ভেরি মানে গুড ফিডব্যাক দেয় স্টুডেন্ট তরফ থেকে, এবং সেটা হইতে হবে ফেয়ার এবং কোনো বায়াস থাকতে পারবে না। সো এগুলো ছিল আমার টিচিং রিলেটেড। আর এমনি অন্যান্য প্রবলেম গুলো আছে এই অনলাইন টিচিং এ, COVID-19 প্যান্ডেমিক রিলেটেড ইস্যু, শর্ট টার্ম কিছু আছে, কিছু আছে লং টার্ম। আপনি আজকাল সারাদিন বাসায় থাকতে থাকতে একটু খিটখিটে হয়ে যেতেই পারেন, কিন্তু ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আপনার অজান্তেই কিন্তু আপনি খিটখিটে হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু খেয়াল করছেন না। আপনার নেগেটিভ থটস, প্রত্যেকটা জিনিস থেকে খালি দূর কিছুই হবে না, একটা নেগেটিভ থটস চলে আসছে। আপনি আপনার যে ঘুমের অভ্যাসটা ছিল অন ক্যাম্পাসে চাকরি করার সময়, এখন সেই ঘুমের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার ডেইলি স্কেডিউল তো ডিসরাপশন হয়েই গেছে, কারণ আপনি আগে যেভাবে ফ্যামিলিকে টাইম দিতেন, এখন আর সেইভাবে আপনি টাইম দিতে পারছেন না। আগে যেভাবে আপনি ক্লাস প্রিপারেশন নিতেন, এখন হয়তো সেভাবে নিতে পারছেন না। সো ডেইলি স্কেডিউল ডিসরাপশন হবে, এগুলো শর্ট টার্ম প্রবলেম। লং টার্ম প্রবলেম হয় কি, এই কেবিন ফিভার, বেশি নিজেকে আইসোলেট করে ঘরের মধ্যে বন্দি করলে আপনি বাইরে গিয়ে কিন্তু আর আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবেন না। দ্যাট ইজ টার্মড অ্যাজ এ টেকনিক্যাল টার্ম, ইটস কল্ড কেবিন ফিভার। সো কেবিন ফিভারে যেন না যায় আপনার। মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এংজাইটি রিলেটেড, even to cleaning, washing, germs, এগুলা নানান ধরনের। আপনি সবসময় আতঙ্কে আছেন, এই বুঝি কোভিড ভাইরাস আমাকে ধরে ফেললো, এইটাকে আমি ক্লিন করি, এটাকে আমি কি বলে স্যানিটাইজ করি, আমি স্প্রে করি, ধুয়ে ফেলি, নানান ধরনের এংজাইটি, দিস আর অল এক্সট্রা এংজাইটি চলে আসে। এন্ড ফোবিয়া, যে মরে যাবো কিনা বা আমার কোনো জিনিস ক্ষতি হয়ে যাবে কিনা, এই ধরনের ফোবিয়া একটা হয়ে যায়, আতঙ্কের মধ্যে একটা থাকা। এইগুলা যদি বেশি হতে থাকে, তখন আপনি কিন্তু নিজেকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিবেন। এটা ইজ মারাত্মক একটা, এবং কোনো জিনিসে মন বসাতে পারবেন না। সো দিজ আর শর্ট টার্ম এন্ড লং টার্ম। টিচারদেরকে আমি বলবো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, নিজের হেলথ, মেন্টাল হেলথটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং তার সাথে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, ইভেন ডোমেস্টিক ভায়োলেন্সেরও এভিডেন্স দেখা যাচ্ছে ইদানিং কালে। আমি যেটা দেখছি যে বাড়িতে এবং ফ্যামিলি কনফ্লিক্ট এবং আলটিমেটলি ডিভোর্স হয়ে যাচ্ছে, জাস্ট বিকজ অফ দ্য প্যান্ডেমিক। বাসায় বেশি থাকতে থাকতে এইগুলো রিলেশনশিপ ইস্যু আছে। এগুলো আমি যা দেখেছি বা খবরের কাগজে পড়েছি বা ফেসবুকে দেখেছি, দিজ আর দি ফিউ পয়েন্টস। মেবি দেয়ার আর সাম মোর ইস্যুস, মোর ইম্পর্টেন্ট ইস্যুস মেবি আই হ্যাভ লেফট, আই ডু নট নো। কিন্তু আমার মেইন উদ্দেশ্য হলো, প্লিজ টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ। আপনার মেন্টাল হেলথ আমাদের স্টুডেন্টদের জন্য খুবই প্রয়োজন, খুবই জরুরি। আপনি যদি ঠিক না থাকেন, আপনার স্টুডেন্টদের ঠিক রাখা যাবে না। সো এখান থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন, ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি গুলো একটু দেখে নেবেন। যে মেইনটেনিং ডেইলি শিডিউল, ডেইলি অ্যাক্টিভিটিস, নেসেসারি অ্যাক্টিভিটিস, ওটাতে আপনি আনন্দ পান, প্লেজারেবল অ্যাক্টিভিটিস, ক্রিয়েশন অফ পজিটিভ ইভেন্ট যেগুলো আপনাকে মোটিভেট করবে। কন্ট্রোলিং স্ক্রিন টাইম, বেশি সারাক্ষণ কম্পিউটার সামনে বসে থাকবেন না, টিভি স্ক্রিনের সামনে বেশিক্ষণ বসে থাকবেন না, প্রয়োজনীয় টাইমটাতে থাকবেন, বেশিটা থাকবেন না। ফোকাসিং অন পজিটিভ, যেগুলো পজিটিভ জিনিস আনে সেগুলোর দিকে ফোকাস করেন। গিভিং রিল্যাক্সেশন, এটা জাস্ট আমি বলছি, অনেক সময় ইভেন মেডিটেশন হেল্পস ইউ। I'm not saying little bit of physical exercise and the relaxation makes, আর যে কোনো জিনিসই ঘটুক না কেন বাড়িতে অনলাইন অবস্থায় বা আপনি এই যখন নিজেকে আইসোলেশনে রাখছেন, একসেপ্ট করে নেন, দ্য বেস্ট থিং। এটা নিয়ে মানে আপনি যদি একসেপ্ট করতে না পারেন, তাহলে আপনি আরো কষ্ট পাবেন। কারণ এক্সপেকটেশন এন্ড দ্য রিয়ালিটি, এই ডিফারেন্স যত বাড়বে, সেটার নামই হলো স্ট্রেস, এবং তত আপনি স্ট্রেসে ভুগবেন, যেখান থেকে আবার ডিপ্রেশনে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সো এখন এটা থেকে কিভাবে বেরিয়ে আসবো? সাকসেস তো আমাদের হইতেই হবে। সাকসেসফুল হইতে গেলে, সাকসেসফুল পিপল কাকে বলে? যে শুধু নিজের সাকসেসই দেখে না, অন্য কেউ সাহায্য করে। এই ছবিটা আমি সেখান থেকে নিয়েছি, যে সাকসেসফুল পিপল ডোন্ট রিচ দেয়ার গোলস অ্যালোন। তারা একা যায় না, দে হেল্প আদার্স। ইউ আর নট সাকসেসফুল আনটিল ইউ হেল্প আদার্স সাকসিড। তাদেরকেও সাকসেসফুল হইতে আপনি সাহায্য করছেন। সেই জন্য আমি বলছি, লেটস
লেটস ডু টিম ওয়ার্ক। আসেন আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি। লেটস সাপোর্ট ইচ আদার, আমরা একে আরেকজনকে সাহায্য করি এবং তাতেই আমরা একসাথে বেঁচে থাকবো উইথ দ্য মিনিমাম লস। এই জিনিসটা আমাদের খুবই প্রয়োজনীয়। এই জিনিস তিনটা আমি অনেক কষ্ট করে বের করেছি, যে হয়তো আমাদের এই মানসিক ওরিয়েন্টেশনটা যদি আমি এইভাবে রাখি, যে না আমরা অ্যাজ এ টিম, আমার টিচার ফ্রেন্ড আছে, আমার টিচার সিনিয়র আছে, তাদের সাথে আলোচনা করে আমরা একটা টিম বানিয়ে কাজ করি। এন্ড লেটস হেল্প ইচ আদার। আমি অনেক কিছু জানি না, বিশ্বাস করেন। আমি একটা মহা সমস্যায় পড়ে গেছিলাম যখন আমার সাবজেক্টই এমন, আমাকে হোয়াইট বোর্ডে লিখতেই হবে, আমি তো কিছুই দেখাতে বোঝাতেই পারতেছি না ফ্রম দিস স্লাইড, আমাকে অঙ্ক করে দেখাতে হবে, আমি পারছি না। ইট ওয়াজ এ বিগ সাফোকেশন ফর দ্য ফার্স্ট সেমিস্টার। নেক্সট সেমিস্টারে আমি একটা ডিভাইস কিনলাম যেখানে পেন দিয়ে আমি কাজ করতে পারি, সেটা শিখতে আমার প্রায় মাসখানেক লেগেছে। এন্ড দেন নাও আই এম কমফোর্টেবল। এই যে এটা আমাকে কে শিখিয়েছে? আমারই স্টুডেন্ট যারা টিচার হয়েছে, আমারই কলিগ নাও, দে হেল্প মি, যে স্যার এটা আপনি ব্যবহার করেন, করে দেখেন, এটা আপনি হয়তো হেল্প পাবেন। আনলেস দে কোঅপারেট, দে হেল্প, আমার এটা সম্ভব ছিল না। তো সেই জন্য বলি যে টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হোয়াট ইজ ইউর ভিশন? আবারও বলি, ফার্স্ট স্টেপ ওই যে মানসিকতাটা, এইটাকে অতিক্রম করে যেতে হবে। এই প্রথম স্টেপটা যদি উতরাতে পারেন, তারপরে স্টেপ অল আর সিম্পল। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ অলওয়েজ দ্য হার্ডেস্ট। কাজে ওইটাকে আপনি সুন্দরভাবে নেন, যে এটা it is not something that you cannot do it. Of course you can do it. Nothing that will help through your skillটাকে ডেভেলপ করেন, আপনি টেকনিক জানবেন কি করে লাভ দিয়ে ফার্স্ট স্টেপ উঠে যান, আর একবার উঠে যান, no one can stop you reaching your success. এটাই হলো আমাদের মেইন। সো ফলো দ্য রাইট পাথ, নট দ্য মেজরিটি পাথ। সবাই যেখানে যাচ্ছে সেখানে যেতে হবে না, যদি আপনি জানেন সঠিক পথ, আর সেখানে যদি আপনি একা হন, একাই চলেন, কোনো সমস্যা নেই। সো উইথ দিস, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের সাথে যারা অডিয়েন্স হিসাবে যুক্ত আছেন, তারা চাইলে চ্যাট বক্স কিংবা রেইজ হ্যান্ড করে আপনার প্রশ্নটি আমাদেরকে বলতে পারেন। স্যার আপনার সাউন্ড মিউট করা। মালিক স্যার মেবি একটা কোয়েশ্চেন করবো, উনি রেজ হ্যান্ড করেছেন।